নমস্কার। আজ মাহেশ্বরী প্রোডাকশনস আপনাদের সামনে নিয়ে এসেছে সোম বিপাশা ট্রিলজির শেষ গল্প সংঘাত। গত পর্ব আক্রোশে নৃসিংহ রায়ের ভয়াবহ পরিণতির পর মুক্তি পায় নরকের সবচেয়ে ভয়ঙ্কর অপশক্তি। শুরু হতে চলেছে আজকের নিবেদন সংঘাত। বাড়ি ঢুকেই ঘরের আলোটা জ্বালিয়ে দিল সোম। গোটা ঘরে ঘুরতে থাকা বুনো গন্ধটা একদমই নেই। তার পরিবর্তে একটা কস্তুরী আর ধুনো মেশানো পবিত্র গন্ধ। কি ব্যাপার হলো? কি থেকে কি হয়ে গেল কিছু তো মাথায় ঢুকছে না, বলল সোম। বিপাশা মেয়েকে শুইয়ে দিল দোলনাতে, তারপর স্টোররুমে গিয়ে সেখানকার আলোটা জ্বালিয়ে দিল। কোথায় গ্রিল ভাঙা, কোথায় গ্লাস শাটার বাঁকানো, সবই তো আগের মতোই আছে। তবে ডাইনিংয়ে এসে সোমকে কার্যত টেনে হিঁচড়ে নিয়ে গেল বিপাশা। সোমের অবস্থাও তথৈবচ, তার মুখেও বাক্য সরছে না। বিপাশা বলল, There is something which is wrong. মানেটা খুবই সিম্পল সোমু। আমার মনে হচ্ছে কোনো একটা পজিটিভ ভাইব আমাদেরকে হেল্প করে যাচ্ছে, কিন্তু সেটা কি বুঝতে পারছি না। আরও একটা ব্যাপার খেয়াল করেছো কি পূজা? কি? দরজার তালা বন্ধ। আমি হ্যাঁচকা টানে দরজা লাগিয়ে ডোর লক করে দিয়েছিলাম, আর সেটাই আছে। দরজা ভাঙা হয়নি। ওয়্যারউলফ বিভু তাহলে বেরোলো কোথা দিয়ে? আর আমাদের পিছু নিলই বা কি করে? আর সবচেয়ে বড় কথা, ওরকম মিস্টিরিয়াসভাবে ইনজিওর্ড হওয়ার পর ও ভ্যানিশ হয়ে গেলই বা কোথায়? আমার মনে হচ্ছে সোমু, আমাদের ওই বাড়িতে একবার যাওয়া উচিত। আমার মনে হচ্ছে যত নষ্টের গোড়া ওই নৃসিংহ বুড়ো, ওটাকে আমার কোনো ভরসা নেই। লোকটা পারে না এমন কোনো কাজ নেই। রাইট। তাহলে কাল সকালেই। কথাটা শেষ হলো না সোমের। এমন সময় সোমের ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যালো, আমি ইন্সপেক্টর সেন বলছি। হ্যাঁ বলুন। আমি এখন আপনার মায়ের বাড়িতে। ওখানে আপনি কি করছেন? একটা কেস হয়েছে, আপনি কি আর্জেন্টলি একবার আসতে পারবেন? ইজ এনিথিং রং? আপনি আসুন না, এলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, একা আসুন। আমার মনে হয় না বিপাশা ম্যাডামের এই দৃশ্য দেখতে ভালো লাগবে বলে। রাখলাম। এইটুকু কথা বলে কলটা কেটে দিল ইন্সপেক্টর সেন। সোম ফোনটা রাখার পরে বিপাশা বলল, কি হয়েছে? একবার বেরোতে হবে পূজা। তুমি তুমি মেয়েকে নিয়ে সাবধানে থেকো। কথাটা বলে বিপাশাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল সোম। ঋষিকেশ থেকে আরও 125 কিলোমিটার উত্তরের পার্বত্য ছোট্ট গ্রাম মারাউলি। প্রাকৃতিক শোভায় চির অরণ্য শোভা উদ্রেককারী এই গ্রামের একটা ছোট্ট টিলায় একটা অতি সুরম্য কুটির আশ্রমে ধ্যানে বসেছিলেন 68 বছরের সাধক পূর্ণানন্দ ব্রহ্মচারী। কুটিরের এক কোণে একটা ছোট্ট মাটির কলসি আর একটা খুপড়িতে একটা মাটির প্রদীপ। খড়ের ছাউনি দেওয়া আশ্রমের চারিদিকে বিরাজ করছে নিবিড় এক শান্তি। কুশাসনের ওপর বসেছিলেন পূর্ণানন্দ। সারা মুখ সাদা গোঁফদাড়িতে ভর্তি, মাথার চুল জট পাকানো, গায়ে রুদ্রাক্ষের আবরণ বা গেরুয়া কৌপিনের বালাই নেই। ঘরোয়া সাদা ধুতি আর সাদা ফতুয়া। সন্ন্যাসী হয়েও কেন যে গেরুয়া বস্ত্র পরেন না, সে প্রশ্ন তার প্রধান শিষ্য সমরজিৎ অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। পূর্ণানন্দ এক মনে তার জপদণ্ডের ওপর হাত রেখে
সেই হাতে ধরা জপমালা নিয়ে নিবিড় চিত্তে জপ করে যাচ্ছেন। সমরজিৎ সামনের ছোট জঙ্গলে গেছিল ফল মূল আহারাদি সংগ্রহ করতে। আশ্রম কুটিরে ঢুকে ফলের ঝুড়িটা এক কোনায় রেখে সাষ্টাঙ্গ প্রণাম করল পূর্ণানন্দকে। আর তারপরেই পূর্ণানন্দকে দেখে চমকে উঠল। ধ্যানস্থ পূর্ণানন্দ কখনো বিহ্বল হয়ে পড়ছেন, তো কখনো শিউরে উঠছেন, তো কখনো মৃদু মৃদু হাসছেন। পূর্ণানন্দের এমন ভাবাবেশ কখনো দেখেনি সমরজিৎ। এই অবস্থায় গুরুদেবকে ডাকা ঠিক হবে না মনে করে সে ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় পূর্ণানন্দ বললেন। সমরজিৎ, বাংলায় যেতে হবে একবার। ঘুরে দাঁড়ালো সমরজিৎ, তারপর হাঁটু গেড়ে বসে বলল, বাংলায় কোথায় প্রভু? আমার এক স্বর্গত শিষ্যের বাড়ি। সেখানে আমার বলা একটি কথার ফলে যাওয়ার সময় এসেছে। পূর্ণানন্দের কথায় ভয়, দুশ্চিন্তা আর গভীর ভাবনার সুর একসাথে শুনতে পেল সমরজিৎ। আচ্ছা, তা প্রভু কবে যাওয়ার ব্যবস্থা করব? আজই স্টেশনে যা, টিকিটের ব্যবস্থা করাই আছে। চমকে উঠল সমরজিৎ, ভাবল, এই সময় এই ভরা সিজনে টিকিটের ব্যবস্থা কি করে করা আছে? আহা, টিকিটটা কি আর বাপের জাগির নাকি? দেরি করিস না সমরজিৎ, যা। বললাম তো টিকিটের ব্যবস্থা করাই আছে, যা। হ্যাঁ, আর শোন, বেরিয়ে টিলা থেকে নেমে বাঁদিকে তাকাবি, তোকে স্টেশনে পৌঁছে দেওয়ার লোকও দেখতে পাবি, আর সে তোকে টিকিটের পয়সাও দেবে। যা। কথাটা বলেই পূর্ণানন্দ আবার নীরব হলেন। টিলা থেকে নেমে বাঁদিকে তাকাতেই গাড়িটাকে দেখতে পেল সমরজিৎ। কি ব্যাপার? একটু এগিয়ে যেতেই বিষয়টা বুঝতে পারল সমরজিৎ। একটা পরিবার এখানে সাইট সিন করতে এসেছিল, আর সেই সময় এই ভদ্রলোকের আচমকা বুকে মারাত্মক যন্ত্রণা শুরু হয়েছে। লোকটার মুখ যন্ত্রণায় বেঁকে গেছে। গুরু পূর্ণানন্দের কাছ থেকে আয়ুর্বেদের অনেক জ্ঞান অর্জন করেছে সমরজিৎ। তার কাছে সব সময় একটা ঝোলা থাকে, যাতে নানা জাতের জংলি ওষুধের গাছ গাছরা থাকে। ঝোলা ঘেঁটে সেই রকমই একটা গাছরা বের করে তুরন্ত কাজে লেগে গেল সমরজিৎ। কয়েকটা পাতা ছিঁড়ে সামনের পাথরের চাইয়ের ওপর রেখে শিলা দিয়ে থেতলে আধবাটা করে লোকটার মুখে গুজে দিল সমরজিৎ। বাড়ির লোকজন হা হা করে উঠেছিল বটে, সেদিকে পাত্তাই দেয়নি সে। মাত্র 1.5 মিনিটের মধ্যে অসুস্থ লোকটা নিজের বুকের ব্যথার বিপদ কাটিয়ে উঠে আস্তে আস্তে বসল। তারপর সমরজিৎকে প্রণাম করতে যাবে এমন সময় সমরজিৎ সলজ্জভাবে পা সরিয়ে নিল। साधु जी, तनिक प्रणाम करने दे। এমা, না না, কি যে বলেন। ओ नहीं नहीं बाबा जी, आपने हमारे जान बचाए। আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন, বুঝলেন, আর ঈশ্বরকে ডাকুন। আমার একটু তাড়া আছে, আমাকে অনেকটা পথ যেতে হবে। আমি আসছি, প্রণাম নেবেন। ओ रुकिए बाबा जी, कहाँ जाएंगे आप? আগে স্টেশন, ওই রেলের টিকিট কাটবো। अरे बैठिए बैठिए हमारे गाड़ी में, हम शहर ही जा रहे हैं। आपको स्टेशन तक हम छोड़ेंगे। आप हम पर रहम और एहसान किया, अब हमको थोड़ा सेवा करने दे बाबा जी। অগত্যা লোকটার কথায় রাজি হয়ে গাড়িতে উঠতেই হলো সমরজিৎকে। লোকটাই গাড়ি চালাচ্ছিল বোধহয়, কারণ সেই আবার ড্রাইভারের সিটে গিয়ে বসলো। সমরজিৎ বসলো ঠিক তার পাশের সিটে। স্টেশন পৌঁছে গাড়ি থেকে নেমে সমরজিৎকে আবার অনেকবার শুক্রিয়া টুকরিয়া বলে প্রায় 20,000 টাকা হাতে গুঁজে এক প্রকার পিড়াপিড়ি করে সেই টাকাটা নিতে বাধ্য করলো লোকটা। তারপর গাড়ি নিয়ে চলে গেল। এতক্ষণে খেয়াল হলো সমরজিতের, তাই তো, গুরুদেবের সব কথা তো ফুলে যাচ্ছে। আনন্দের সঙ্গে গুরুদেবকে মনে মনে প্রণাম করলো সমরজিৎ। কি হলো? এত রাতে এখানে ডেকে পাঠালেন কেন? প্রশ্ন করলো সোম। পাল্টা প্রশ্ন করলেন ইন্সপেক্টর সেন। আচ্ছা,
আপনার হার্ট কি দুর্বল? মানে কোনো বিভৎস লাশ দেখতে দিলে দেখতে পারবেন তো? আচ্ছা, হেঁয়ালি না করে বলবেন কি হয়েছে? বলছি। সমীর, লাশটা স্ট্রেচারে করে এখানে নিয়ে এসো তো। কথাটা ইন্সপেক্টর সেন যে ওনার কোনো কনস্টেবলকে বললেন সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না সোমের। সে যে ঘরটায় দাঁড়িয়েছিল সেটা তার সৎ বাবা মায়ের বেডরুম। লোকটার কথা ভাবতেই ঘেন্নায় রাগে সর্বাঙ্গে আগুন ধরে যাচ্ছিল সোমের। ঘরে একটা টেবিলের ওপর রাখা জলের জগ আর গ্লাস, ঘরের দেওয়ালে টাঙানো নানান বিচিত্র সব ছবি। যদিও ছবিগুলো সবটাই চেনা ছবি, তবুও সেগুলো ঘরে টাঙানোর ছবি কি? আর ছবিগুলোর অয়েল পেন্টিংয়ে বা কেন করেছে বুঝতে পারল না সোম। একটা দাঁড় কাক, একটা মহিষ, একটা চামচিকে আর একটা নেকড়ে। শেষের ছবিগুলো দেখেই চোখ বন্ধ করে নিল সোম। চামচিকের ছবিটা দেখেই শ্যামলীর কথা, আর নেকড়ে দেখেই নিজের ভাই বিভাসের কথা মনে পড়ে গেল সোমের। ইন্সপেক্টর সেনকে এখনো বিভাসের ব্যাপারে কিচ্ছুটি বলেনি সোম, কিন্তু ও আর নৃসিংহ রায় কোথায়? পুলিশের দুজন লোক একটা সাদা কাপড়ে ঢাকা মৃতদেহকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে এসে সামনে রাখলো ইন্সপেক্টর সেন ও সোমের। তারপর আস্তে আস্তে মৃত শরীরের মুখ থেকে কাপড়ের আবরণটা সরালো ইন্সপেক্টর সেন। মালবিকা দেবী। সোম পাথর হয়ে গেল। লাশ ইতিমধ্যেই দুর্গন্ধ ছড়িয়ে নিজের পচন সংবাদ ছড়িয়ে দিচ্ছিল। মালবিকা দেবীর গলার অনেকটা অংশে শুধু হাড় বেরিয়ে আছে। বোঝাই যাচ্ছে যে কেউ টুটি ছিঁড়ে নিয়েছিল। মায়ের লাশকে এভাবে 5 সেকেন্ডের বেশি দেখতে পারল না সোম। আবার সাদা কাপড়ে মৃতদেহটা ঢেকে স্ট্রেচারটা নিয়ে চলে গেল ওরা। সোম ঘরটা ছেড়ে বাইরের বাগানে এসে দাঁড়ালো। ইন্সপেক্টর সেন ওর সাথে বাইরে বেরিয়ে এসে ওর কাঁধে হাত রাখলেন। সোম চিরকালই চাপা স্বভাবের ছেলে। নিজের কষ্টটাকে চেপে রেখে বলল, নৃসিংহ রায় আর বিভাসের কোনো খবর? সেটাই রহস্যময়। মানুষ দুটোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ছবি পাঠিয়ে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িকে সতর্ক করে দিয়েছি, ওয়ারেন্টও ইস্যু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু তার চেয়েও বেশি যেটা ভয়ঙ্কর সেটা হলো বাড়ির চোরাকুটরির যে অবস্থা, তাতে মনে হচ্ছে সেখানে মারাত্মক কোনো ব্ল্যাক ম্যাজিক বা ও জাতীয় কিছু তান্ত্রিক রিচুয়ালস করা হয়েছে। মানে হাড়গোড়, তারপর সিঁদুর মাখানো লেবু, একটা মহাশঙ্খের মালা আর যজ্ঞের বেদী। আমরা যখন এসে পৌঁছই তখনও বেদী গরম ছিল। সবই তো বুঝলাম, কিন্তু আপনাদের খবরটা দিল কে? এইটা আরো বেশি মিস্টেরিয়াস, কারণ যে ফোন করেছিল তার গলা ভীষণই ফ্যাঁসে। মানে এতটাই ফ্যাঁসে যে অনেক কথা ঠিক মতন বোঝাই যাচ্ছিল না। পুরুষ না মহিলা? আমি তো ফোন ধরিনি, ধরেছিলেন একজন কনস্টেবল। সেই গলার স্বর শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছিল এবং আমাকে খবরটা দিতেই আচমকা ওর কান থেকে ব্লিডিং হতে শুরু করে। এখন ওকে মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে। ব্যাপারটা অবশ্য কোইন্সিডেন্সও হতে পারে, ডোন্ট ওয়ারি। এতটা কোইন্সিডেন্স হয় না ইন্সপেক্টর সেন। মানে? একবার নয়, 2 বার অপশক্তি আমাদের আক্রমণ করেছে। তাই বলছি, যে কল করেছিল নাম্বারটা ট্রেস করতে পেরেছিলেন কি? না, ইনফ্যাক্ট নাম্বারটা কলার আইডিতে সই করেনি। আর এরপরেও মনে হয় যে বিষয়টা খুব স্বাভাবিক? তা নয়। না ইন্সপেক্টর সেন, আমার বিশ্বাস আপনাদের যে কল করেছিল সে মহাশক্তিধর অপশক্তি, যার কণ্ঠস্বর শোনা মাত্রই আপনার ওই কনস্টেবলের এই হাল হলো। স্যার, বাড়িটা সিল করে দিয়েছি। কনস্টেবল গোস্বামী বলে উঠল। ইন্সপেক্টর সেন কনস্টেবল গোস্বামীর কাঁধে হাত রেখে সোমকে বলল, সেদিন রাত্রে আপনি যখন মিসিং হয়েছিলেন তখন আপনাকে খুঁজতে এই আমাকে হেল্প করেছিল। সোম আর গোস্বামী দুজনেই একে অন্যকে নমস্কার করল।
তারপর ইন্সপেক্টর সেন বললেন, চলুন আপনাকে বাড়ি নেবে, আমিও বাড়ি যাই। সবাই বাগানের লোহার গেটটা লাগিয়ে দিয়ে গাড়িতে উঠল। সবাই চলে যাবার পর বাড়িটা জেগে উঠল মহাপ্রেতের আবির্ভাবের আনন্দে। বাড়িটার ওপর কালো মেঘের নিকষ কালো বলয় তৈরি হয়ে ঘুরতে লাগলো। শত সহস্র কাক আর চামচিকে ঘুরে ঘুরে আর ডেকে ডেকে উচ্ছ্বাস প্রকাশ করতে লাগলো। সবার অলক্ষ্যে চূড়াকুঠুরি নিভে যাওয়া বেদির ছাইয়ের রাশি থেকে একটা কালো নিকষ হাত উঠে এলো। তারপর গোটা শরীরটা। পূর্ণানন্দ থেকে থেকেই চমকে উঠছিলেন। সমরজিৎ আজ গুরুদেবের এমন ব্যবহার দেখে সত্যি কিছুটা চিন্তিত হয়ে পড়ল। প্রভু, কি হয়েছে আপনার? বিপদ রে সমরজিৎ, বিপদ আসছে। মহাপ্রেত জাগ্রত হয়েছে আজ। মহাহিংস্র শোণিত প্রিয়া আর নেকড়ে মানবের পরাজয় তার ক্রোধ জাগিয়েছে। তাই সে সর্বশক্তি নিয়ে নিজে এসেছে। কে প্রভু? আমাদের যাত্রা দিন কবে? আগামীকাল বিকেলে ট্রেন। বলে পূর্ণানন্দ ব্রহ্মচারী নীরব হলেন। প্রভু, বললেন না তো যে কে জেগেছে? সম্বিত ফিরে পেয়ে চমক ভেঙে পূর্ণানন্দ ব্রহ্মচারী বললেন, নরকের মহাভয়ঙ্কর অপশক্তির মালিক, প্রেতজনের সবচেয়ে শক্তিশালী অপদেবতা, যার শক্তি সবচেয়ে ভয়ঙ্কর, অন্ধকার জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রেত ব্রহ্ম পিশাচ। সকাল থেকে উসখুস করছিল সোম আর বিপাশার মেয়ে। ওরা ওদের মেয়ের নামটা একটু পৌরাণিক ধাঁচে রেখেছিল বলে সোমের কলিগরা কিংবা বিপাশার বন্ধু বান্ধবীরা একটু প্যাঁক দিয়েছিল। বিপাশা আর সোম ওদের মেয়ের নাম রেখেছিল চন্দ্রকান্তা। এখন এমন নাম রাখার কারণ কি সেটা অনেকেই জানতে চেয়েছিল ওদের কাছে। আর প্রতিবারই ওদের উত্তর ছিল যে ওদের জানা নেই কেন এই নামটা ওরা দিল। ওদের আচমকা মনে এই নামটাই এসেছিল, তাই এই নামটাই দিয়েছিল। আসলে সোম তো চন্দ্রের আরেক নাম। তাই বিপাশা সোমকে বলল, আমি মেয়েকে নিয়ে আজ ভাবছি একবার চাইল্ড স্পেশালিস্টের কাছে যাব। তুমি কি বলো? হ্যাঁ, সে তো বটেই। আমিও দেখি, উঠি। স্নান পুজো খাওয়া সেরে আবার কলেজের দিকে যেতে হবে। আচ্ছা শোনো, ফেরার পথে বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। হ্যাঁ। কথাটা খুব বিরক্তির সাথে বলল সোম। সারাদিন ক্লাস করিয়ে এক্সামের খাতা দেখে কাহা তো কিরকম ফরমায়েশ মানা যায়, নিজের মনকে নিজেই প্রশ্ন করল সোম। কিন্তু বিপাশাকে এই কথা তো আর বলা যায় না, বেচারি যদি আবার রাগ করে বসে। আসলে কিছুতেই বিপাশা কষ্ট পাক সেটা মেনে নিতে পারে না সোম। সোম স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে তার নিত্যদিনের পুজোর আসনে বসল। ধূপকাঠিটা ধরিয়ে আগের দিনের বাসি ফুলগুলো একটা ঝুড়িতে রেখে তারপর আসন পরিষ্কার করে শ্রী গণেশের পূজা শুরু করলো। এরপরে একে একে সব দেবদেবীর পূজা, মানে যারা যারা ওর ঠাকুর ঘরে আছেন আর কি। ঘরটাকে আগে একটা টিউশন কোচিংয়ের রুম বানাবে ভেবেছিল সোম, কিন্তু যখন আলাদা জায়গায় কোচিং সেন্টার হয়েই গেছে তখন এটাকে বন্ধ করে দিয়েছিল সে। আজ এই ঘরটাই সোমের কাছে বড্ড নিরাপদ আশ্রয়। মা দক্ষিণাকালীকে মন প্রাণ দিয়ে ডাকে সে, কিন্তু তার মনে ঈশ্বরের প্রতি যে এক গভীর আনুগত্যতা তৈরি হয়েছে সেটা বলতেই হবে। নিত্যদিনের মতো আজও ফুল বেলপাতা দিয়ে পুজো করে চোখ বন্ধ করে ইষ্টদেবীকে স্মরণ করছিল সোম। এমন সময় তার চোখের সামনে হঠাৎই ভেসে উঠল তার মায়ের বাড়ি, তারপর সেই চূড়াকুঠুরি, তারপর সেই অভিশপ্ত যজ্ঞবেদী। সেখানে বসে অপশক্তির সাধনা করত ওর সৎ বাবা নৃসিংহ রায়। আর তারপরের সেই নিভে যাওয়া যজ্ঞকুণ্ডের ছাইয়ের গাদার মধ্যে থেকে আচমকা উঠে আসা একটা কুচকুচে কালো লোমশ হাত।
ভয়ঙ্কর বাঁকানো কালো নখগুলো নরকের আদিমতম হিংস্রতার প্রতিমূর্তি। ধ্যান ভেঙে গেল সোমের। তার কপালে এখন বিন্দু বিন্দু ঘাম। তার থেকে এক হাত দূরত্বে রাখা টেবিল ফ্যান ফুল স্পিডে ঘুরছে, তা সত্ত্বেও সে বিভৎস দৃশ্য তার ঘাম বের করে দিচ্ছে। খুব জোরে জোরে তার বুকের ভেতরে যে কেউ হাতুড়ি মারছে সেটাও অনুভব করতে পারছে সোম। এত সূর্যের আলো থাকা সত্ত্বেও কোনো একটা অশুভ ছায়ার নিকষ কালো আস্তে আস্তে একটু একটু করে গ্রাস করতে শুরু করেছে সোমকে। সোম ঠাকুরের সিংহাসনের দিকে তাকালো, আর তাকাতেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। যেই টাটকা তাজা ফুলগুলো একটু আগেই সে তার ইষ্টদেবীর রাতুল চরণে সমর্পণ করেছিল, এখন সেগুলো নিকষ কালো বর্ণ ধারণ করেছে। প্রদীপটা নিভে গেছে দপ করে, ধূপকাঠির গন্ধ ফিকে হয়ে গেছে। সারা ঘরটা যেন দম বন্ধ করে আছে, নিশ্চিত কোনো একটা মুহূর্তের অপেক্ষায়। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল সোমের। সোম দম বন্ধ করে স্থির তাকিয়ে আছে ইষ্টদেবীর ছবিটার দিকে। তারপর আবার চোখ বুজল। এমন সময় পাশের শোবার ঘর থেকে বিপাশার ডাক শুনতে পেল সোম। কি গো, একবার এদিকে এসো, আর্জেন্ট। আবার চোখ খুলতে হলো সোমকে। আসনে বসে সে বুঝতে পারল আজ আর ধ্যানে মন বসবে না তার। আসন থেকে উঠে ঘরের আলো আর পাখা বন্ধ করে ঘরের দরজায় ছিটকিনি লাগালো সোম। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল শোবার ঘরের দিকে। কি ব্যাপার, চেঁচামেচি কিসের? একবার মেয়ের দিকে তাকাও, তারপর বলো চেঁচামেচি কিসের। বিপাশার এরকম সপাট উত্তর শুনে মেয়ের দিকে তাকালো সোম, আর তাকিয়েই চোখ স্থির হয়ে গেল তার। মেয়ের সারা শরীর জুড়ে লাল লাল ফুলে কি সব যেন বেরিয়েছে। অ্যালার্জি হবে, প্রথমে এটাই ভেবেছিল সোম আর বিপাশা। কিন্তু যখন দেখল যে প্রতিটা ফোলা জায়গা একটা বিশেষ আকৃতি ধারণ করেছে, তখন তাদের মনে জমাট বাঁধা ভয়ের সেই কালো নিকষ ছায়াটা আরো বেশি কালো হয়ে দেখা দিল। যে আকৃতিটা তাদের মেয়ের শরীরের বহু স্থানে লাল হয়ে ফুলে উঠেছে, সেটা একটা মরার খুলির ছাপ। ছাপটা এতই স্পষ্ট যে যদি কারো দৃষ্টি ক্ষীণ হয়, তাহলে সেই ব্যক্তিও এইটা বুঝতে পারবে। বাচ্চাটা ধুম জ্বর। মেয়েকে কোলে নিয়ে বিপাশা সোমকে বলল, আজকে কলেজ থেকে লিভ নেবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, লিভ তো নিতেই হবে। তুমি একা ম্যানেজ করতে পারবে না? কলেজে আসতে পারবে না বলে টিচার ইনচার্জকে জানিয়ে সোম এক ঝটকায় প্যান্ট আর শার্ট পরে নিল। তারপর বলল, চলো, ডাক্তারের কাছে যেতে হবে এক্ষুনি। বিপাশাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবার পর ডোর লক করে সোম আর বিপাশা তাদের মেয়েকে নিয়ে ডাক্তারখানার উদ্দেশ্যে রওনা হলো। স্টেশনে গিয়ে কি কি হলো? প্রশ্ন করলেন পূর্ণানন্দ। আমি স্টেশনে গিয়ে দেখি একজন লোক, তিনি যে রেলের বড়বাবু সেটা আর বলে দিতে হয় না। আমার খাসা খবর বোধহয় আগে থেকেই জানতো। একগাল হাসি নিয়ে উনি এগিয়ে এলেন আমার দিকে। কথায় কথায় জানতে পারলাম যে ওনার নাম নাকি আনন্দ সাহাই, উনি এখানকার স্টেশন মাস্টার। বললেন আপনাকে নাকি কালকে সে স্বপ্নে দেখেছে। আপনি নাকি কালকে ওকে আমাদের যাওয়ার সব ব্যবস্থা করে রাখার আদেশ দিয়েছিলেন স্বপ্নে, এবং এটাও বলল আমি কখন আসবো সেটাও নাকি আপনি তাকে বলে দিয়েছিলেন। পূর্ণানন্দ ব্রহ্মচারী মিটিমিটি করে হাসছেন। সমরজিৎ বলল, প্রভু, আপনি কি সত্যিই ওর স্বপ্নে? আনন্দ আমাকে বড্ড ভালোবাসে, আর যাকে ভালোবাসা যায় তাকে স্বপ্নে দেখতে পাওয়া অস্বাভাবিক কি? সমরজিৎ বুঝতে পারে যে তার গুরু তাকে এর চেয়ে বেশি কিছুই বলবেন না। সমরজিৎ চুপ করে যায়। প্রায় 2 প্রহরের বেশি সময় ধ্যানস্থ রইলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। তারপর হঠাৎ চোখ খুলে বললেন, সব কিছু গোছগাছ করে নে রে সমরজিৎ, আর হ্যাঁ, বজ্রদণ্ডটা অবশ্যই নিবি। সে কি প্রভু, দীর্ঘ 400 বছরে যে ওই দণ্ড
ওই দণ্ড কেউ ব্যবহার করেনি। আজ করার সময় এসেছে সমরজিৎ, কারণ ব্রহ্মপিশাচ তার প্রথম আক্রমণ করেছে। সময় হাতে আর বেশি নেই। তবে চন্দ্রকান্তি, চন্দ্রকান্তি। বিড়বিড় করতে করতে আবার ধ্যানস্থ হলেন পূর্ণানন্দ। টানা অনেকক্ষণ চলার পরে ট্রেন এসে থামল রায়বেরিলিতে। পূর্ণানন্দ জানলার পাশের সিটে বসেছেন, পাশে শিষ্য সমরজিৎ। পূর্ণানন্দ বিড়বিড় করে কি একটা মন্ত্র অনেকক্ষণ ধরে আউড়ে যাচ্ছেন, আর থেকে থেকে চোখ বন্ধ করে দিচ্ছেন। সমরজিৎ অধৈর্য হয়ে যাচ্ছিল। সে প্রশ্ন করল, প্রভু, আপনি ঠিক কোন চিন্তায় এত ডুবে আছেন? পূর্ণানন্দ সে কথায় কোনো উত্তর করলেন না। সমরজিৎ আবার মৌন হয়ে গেল। দেখুন, আমার মনে হচ্ছে এটা নতুন ধরনের কোনো রোগ, কারণ এরকম অ্যালার্জি আমার মেডিকেল লাইফের এত বছরে তো আমি দেখিনি। চন্দ্রকান্তাকে দেখার পর বললেন ডাক্তার উন্মেষ রায়। কিন্তু ডক্টর রায়, এই রোগের কোনো ট্রিটমেন্ট কি নেই? মেয়েটা যে সকাল থেকে কিচ্ছু খায়নি। কথাটা বলতে বলতে কেঁদে ফেলল বিপাশা। আহা, ভেঙে পড়বেন না। আচ্ছা, আমি রেফার করে দিচ্ছি, ওখানে যান। ওরা চাইল্ড কেয়ারে স্পেশাল ট্রিটমেন্ট করে, ওরা আপনাদের হেল্প করতে পারবেন। কথাটা বলেই নিজের রাইটিং প্যাডটা হাতে তুলে নিলেন ডক্টর রায়। তার রেফার করা নার্সিংহোমে গিয়েও যখন একই উত্তর শুনতে হলো, তখন চিন্তাটা বেশ জাঁকিয়ে ধরল বিপাশা আর সোমকে। রাতে মেয়েকে নিয়ে শোবার সময় বিপাশা লক্ষ্য করল যে তার মেয়ের গায়ে ওঠা সমস্ত লাল ফোলাগুলো কমে গিয়েছে, জ্বরও অনেকটা কম। রাতে একটু হলেও খেলো তাদের মেয়ে। সোমেরও মুখে হাসি ফুটল। রাতে বিপাশা আর সোম তাদের মেয়েকে নিয়ে শুয়ে আছে। এমন সময় তারা টেরও পেল না তাদের মাথার পিছনের কাচের জানলার ছায়াটা নিকষ কালো হয়ে উঠল। শুধু জলজল করতে লাল কাঠকয়লার মতন দুটো অক্ষিকোটর। একটা চাপা শীষের মতো শব্দ করতে লাগলো সেই ছায়ামূর্তিটা, কিন্তু তাকে কেউ দেখতে পেল না, না বিপাশা না সোম। তবে মাঝরাতে একজনই দেখতে পেল তাকে। একজনই সেই মূর্তিমান বিভীষিকার জ্বলন্ত অগ্নিময় চোখ দুটো দেখল, কিন্তু একটুও কাঁদল না। চন্দ্রকান্তা। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে দেখে চিৎকার করে উঠল বিপাশা। তারপর এক ধাক্কায় সোমকে ডেকে তুলল সে। সোম আধখোলা চোখে মেয়েকে দেখল, তারপর ধরফর করে উঠে বসল বিছানায়। মেয়ের সারা শরীর জুড়ে অসংখ্য চোখ উঠেছে। কি ভয়ানক, কি বিকট দৃশ্য! সমস্ত চোখ জীবন্ত, প্রতিটি চোখের পাতা পড়ছে, প্রতিটি চোখের থেকে নির্গত হচ্ছে অশ্রুধারা। এরকম ঘটনা বিহ্বল করে দিল বিপাশা আর সোমকে। বিপাশা হতভম্ব হয়ে গেল। সোম এক লাফে বিছানা থেকে নেমে ছুটে গেল ঠাকুর ঘরের দিকে। তারপর কিছুক্ষণ সেইখানেই থেকে বেরিয়ে এলো, হাতে একটা তামার ঘট। তারপর সেই ঘট থেকে জল নিয়ে আস্তে আস্তে এলো মেয়ের সারা শরীরে। সমস্ত চোখগুলো থেকে অজস্র ধোঁয়া নির্গত হতে লাগলো। মেয়ে কাঁদতে শুরু করেছে। বিপাশার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে মেয়েকে বুকে জড়িয়ে ধরতে পারছে না। এদিকে সোম এক মনে মায়ের নাম স্মরণ করতে করতে জল ছিটিয়ে যাচ্ছে। দেখতে দেখতে সমস্ত গজিয়ে ওঠা চোখগুলো আস্তে আস্তে ধোঁয়া হয়ে উবে গেল। মেয়েও কান্না বন্ধ করল। বিপাশা ছুটে গিয়ে মেয়েকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করল। সোম বিপাশা আর তার মেয়ের মাথায় হাত বুলিয়ে তামার ঘটটা ঠাকুর ঘরে রেখে দিয়ে এলো। কি হচ্ছে এসব? কেন এরা আমাদের মেয়ের পেছনে এভাবে পড়ে আছে? প্রশ্ন করল বিপাশা। তার কান্না এখনো থামেনি। এর উত্তর দেওয়া যতটা সহজ, মানাটা ততটাই কঠিন। কথাটা বলেই মাথায় হাত দিল সোম। ইতিমধ্যেই নিজেকে অনেকটা সামলে শান্ত করে নিয়েছে বিপাশা। বলল, মানে? সোম বলল,
মানে মানে আমাদের মেয়ে আর 5টা সাধারণ মেয়ের মতো নয় বিপাশা। আমাদের মেয়ে নরকের সমস্ত অশুভ অন্ধকারের বিনাশ শক্তি নিয়ে জন্মেছে। শিট, তখন যদি আমি তোমার কথাগুলো একটু গুরুত্ব দিতাম। মানে কবে, কোন কথা? সোমের মুখে এই কথাটা শুনে নিজের স্মৃতিকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল বিপাশা। ঠিক কথা মনে করিয়েছে সোম। একজন দেবী বটে তিনি, কিন্তু কোন দেবী কিছুতেই মনে করতে পারছিল না বিপাশা। দেবীর 3টে মুখ, মাঝখানেরটা সাদা, বাঁ দিকেরটা হলুদ আর ডান দিকেরটা গাঢ় নীল রঙের। মুখগুলো এত মনোমুগ্ধকর যে সেগুলো ভুলতে পারেনি বিপাশা আজও। দেবীর 10 কি 12টা হাত, নানা রকমের জিনিস সেগুলোতে, কোনোটায় জলের ঘট, কোনোটায় বই, কোনোটায় পদ্ম, তো কোনোটায় খুব দামি রত্ন। দেবী দাঁড়িয়েছিলেন পদ্মের উপর। ব্যাস এতটুকুই মনে পড়ল। সঙ্গে সঙ্গে সে সোমকে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে পড়েছে, কিন্তু সেটা তো হ্যালুসিনেশনও হতে পারে। ও অবস্থায় অনেক মেয়েরই তো শুনেছি হ্যালুসিনেশন হয়। হুম 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 ইনফ্যাক্ট আমারও মনে হয়েছিল যে ওটা তোমার মনের ভুল, কিন্তু আজ আজ আর তা মনে হয় না আমার। কেন? না মানে সেই দেবী কে, কি তার পরিচয়, কেনই বা তিনি আমার স্বপ্নে এলেন, সেসব কিছুই তো জানি না আমি। সে তো আমিও জানি না। আমি অনেক তন্ত্রমন্ত্রের বই তো ঘাঁটলাম, এমন দেবীর কথা তো আমারও নজরে এলো না। তবে তিনি যেই হন না কেন, আমাদের মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, এবং সেটা প্রচণ্ড নিবিড়। তুমি কি বলতে চাইছো, যে আমাদের মেয়ে ওনার সঙ্গে রিলেটেড? না, শুধু আমাদের মেয়ে নয়, আমরা 3 জনেই তার সাথে রিলেটেড। টানা 3 দিন জার্নি করে স্টেশনে নামলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী আর সমরজিৎ। সত্যি সমরজিতের আনন্দ আর ধরছে না। এই প্রথম গুরুর সাথে এতটা পথ যাত্রা করল সে। যদিও সারা যাত্রাপথে গুরু তার সাথে একটাও বাড়তি কথা বলেননি, তিনি এমনই স্বল্পভাষী। তার উপরে আবার বর্তমানে কি একটা চিন্তার কারণ উদ্রেক হওয়ায় তিনি একেবারে গুম হয়ে গেছেন। সমরজিৎ প্রচণ্ড কৌতূহলী ছেলে। মাত্র 24 বছর বয়সেই সে গুরুর কাছ থেকে সর্বতোভদ্রমণ্ডলের সাধনা, সস্তায়ন বিধি, সিদ্ধাসন ও সুখাসন নির্মাণ এবং আয়ুর্বেদের বিবিধ জ্ঞান অর্জন করেছে। গুরুর অতি বাধ্য সে। গুরুকে নিজের বাবার চাইতেও বোধহয় বেশি ভক্তি করে। বাবা মাকে আজ ঠিকভাবে মনেও পড়ে না সমরজিতের। মাত্র 5 বছর বয়সে মাকে অন্য পুরুষের সাথে ব্যভিচার করতে দেখে তার বাবা আত্মহত্যা করে। মা তার পরের দিনই তার পুরুষ সঙ্গীর সাথে তাকে গৃহত্যাগ করে। একা অনাথ ছেলে থেকে যায় তার ঠাকুমা অহল্যাবেনের কাছে। তার বয়স যখন 12, তখন সে বদ্রীনাথের মন্দিরের কাছে টুকটাক জিনিসের ফেরি করত। অভাবের সংসার, ঠাকুমার বয়স হয়েছে, সেই চিন্তাই ছোট থেকে তাকে পথে নামতে বাধ্য করে। তখন বদ্রীনাথ মন্দিরের সামনে সে দেখা পায় পূর্ণানন্দ ব্রহ্মচারীর। তখন থেকেই তার চরণে আশ্রয় পায় সমরজিৎ। সেদিন বাড়ি ফিরে এসে দেখে ঠাকুমার নেই। উনুন ধরাতে গিয়ে কাস্তে কাস্তে রক্ত উঠে তিনি ইহলোক ত্যাগ করেছেন। অগত্যা ঘর ছেড়ে বেরিয়ে পড়া। গুরুর সাথে এদিক ওদিক অনেক স্থান ঘুরে শেষে মারাউলিতে আশ্রম তৈরি করেন পূর্ণানন্দ। আশ্রয় জোটে সমরজিতেরও। তারপর নানা সাধন পদ্ধতি ও পূজা পদ্ধতি শিখিয়েছেন পূর্ণানন্দ। কিন্তু তার কোথায় কোন শিষ্য আছে সেই নিয়ে কোনো কথা আগ বাড়িয়ে সমরজিৎকে বলেননি তিনি। শুধু এই ঘটনাটি বাদ দিয়ে সমরজিৎ প্রশ্ন করল, এবার আমরা কোথায় যাব প্রভু?
চুপ করেছিলেন পূর্ণানন্দ। আচমকা মৌনতা ভেঙে বললেন, একটা রিক্সা ডাক, বল সাধনপুর যাব, নিউ হেভেন সোসাইটি। চমকে গেল সমরজিৎ। লোকটাকে ভেল কি জানে নাকি? বলা নেই কওয়া নেই, জায়গার নাম বলে দিল, তাও আবার কোন সোসাইটি যাবে সেটাও বলে দিল। ধন্ধে পড়ে গেল সমরজিৎ। তারপর সামনে দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালাকে বলল, আচ্ছা, এই যে সাধনপুর যাবে ভাই, নিউ হেভেন সোসাইটি। রিক্সাওয়ালা এক লাফে নেমে এক বাক্যে যেতে রাজি হয়ে গেল। রিক্সায় চেপে বসলেন পূর্ণানন্দ ও সমরজিৎ। রিক্সা চলতে আরম্ভ করলো। চুপ করে বসেছিল সোম আর বিপাশা। বিপাশার ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে। মাসখানেক ধরে যা চলছে তাতে প্রতিটা মুহূর্তে ভয় আর আতঙ্কে দিন কাটছে তার। এদিকে সোম কলেজ যাচ্ছে ঠিক কথাই, কিন্তু মন দিয়ে সেভাবে ক্লাস করাতে পারছিল না যেভাবে সে ক্লাস আগে নিত। নিজেদের ব্যক্তিগত জীবনের ঝড় এখন আছড়ে পড়তে লাগলো তাদের পেশাগত জীবনের ওপরেও। তাহলে এখন উপায় কি? প্রশ্ন করল বিপাশা। উপায় একটাই, আমাদের ওই দেবীর স্কেচটা আঁকাতে হবে কোনো আর্টিস্টকে দিয়ে। তারপর সেটা কোনো মাইথোলজিক্যাল এক্সপার্টকে দেখাতে হবে। তিনি যদি আইডেন্টিফাই করতে পারেন তবেই একমাত্র কোনো ওয়ে আউট যদি বেরোয়। তাতেও কাজের কাজটা কিছু হবে কি? জানা নেই পূজা, তবে চেষ্টা করতে ক্ষতি কি? আরও কিছু কথা বলতো সোম, এমন সময় ইন্টারকলটা বেজে উঠল। চমকে গেল সোম। এই সময় নিচ থেকে সিকিউরিটি গার্ড কেন কল করছে? এগিয়ে গিয়ে টেলিফোনের ওপর রাখা ইন্টারকলের রিসিভারটা তুলে কানে ধরল সোম। কিছুক্ষণ হুম হুম করে তারপরে ওনাদের সসম্মানে নিয়ে আসো ইত্যাদি বলে টোলে ফোন রেখে দিল। তারপর বিপাশার দিকে ঘুরে বলল, গুরু দাদু আসছেন। কি বলছো কি? গুরু দাদু? তার মানে তোমার বাবার গুরুদেব? হ্যাঁ, নিচে আছেন, সিকিউরিটি গার্ড ওনাকে আনছেন। কিন্তু উনি আমাদের ফ্ল্যাটের ঠিকানা পেলেন কি করে? মানে উনি তো অনেকদিন কোনো যোগাযোগই রাখেননি। সেটাই তো ভাবছি। এটা কোনো নতুন বিপদ নয় তো? জানি না। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করল সোম, কারণ কলিং বেলটা বেজে উঠেছে। কি রে দাদু ভাই, চিনতে পারছিস আমাকে? এক মুখ সাদা গোঁপ দাড়ি ও মাথায় কাঁচা পাকা চুলের জটধারী সৌম্যকান্তি সুদর্শন বৃদ্ধ প্রশ্ন করল সোমকে। সোম ঢিপ করে পায়ে হাত রেখে প্রণাম করে বলল, কেমন আছো গুরু দাদু? সোমের সাদর অভ্যর্থনা পেয়ে খুশি হয়ে একগাল হেসে সমরজিৎকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। নাম ও চারিত্রিক বৈশিষ্ট্যের কি অদ্ভুত মিল! পূর্ণানন্দকে দেখে বিহ্বল হয়ে উঠল বিপাশার মন। বিপাশাকেও যেন খুব নিজের বলে মনে হলো পূর্ণানন্দের। বিপাশাকে আশীর্বাদ করে পূর্ণানন্দ বললেন, থাক থাক থাক, হয়েছে হয়েছে, মঙ্গলময় মঙ্গল করুক। হ্যাঁ, তা তোদের মেয়ে কোথায়? চমকে উঠল বিপাশা আর সোম। অবশ্য বেশি চমকে উঠল সোমই। কারণটা অবশ্য খুবই স্পষ্ট। সোমের বাবার গুরুদেব ছিলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। অবশ্য বাবা যে কোন মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, কি পন্থায় সাধনা করেছিলেন, কিছু সেভাবে জানে না সোম। শুধু এটুক সোমের মনে আছে যে যখন সোম ক্লাস 10-এ পড়ে তখন ভগবদ কৃপা লাভের উদ্দেশ্য নিয়ে সোম আর বিভাসের বাবা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন গুরুর সন্ধানে। 1 মাস পরে ফোন করেন হরিদ্বার থেকে। বলেন যে এখানে তিনি নাকি এক মহাসাধকের সংস্পর্শে এসেছেন, যিনি হিন্দু ধর্মের তন্ত্র সাধনা ছাড়াও নাকি অন্য ধর্মের তন্ত্রেও সিদ্ধ। তার কাছে দীক্ষা নিয়েছিল সোমের বাবা। টানা 3 বছর বাড়ি ফেরেননি তিনি। আর এই 3 বছরেই মালবিকা দেবীর একাকিত্বের সুযোগ নেয় ওই নৃসিংহ রায়। অতীতের করাল স্মৃতিগুলো ভুলতে পারেনি সোম। ওদের বাবা শ্রাদ্ধের দিন
কিছুক্ষণের জন্য এসেছিলেন পূর্ণানন্দ। সেদিনই দেখা হয়েছিল প্রথম সোমের সাথে, আর সেদিনই করেছিলেন তিনি ভবিষ্যৎবাণী। আজ তা হাড়ে হাড়ে বুঝতে পারছে সোম। গুরুদাদু, তুমি আমাদের ফ্ল্যাটের সন্ধান পেলে কি করে? ঠিকানা কে দিল? ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটা শুনিসনি দাদু ভাই? হ্যাঁ, তা তো জানি, কিন্তু তুমি জানো কি? বাবার বানানো বাড়িটা বিক্রি করে দিয়ে মা আবার বিয়ে। সবটাই আমি জানি, এবং এও জানি যে তোদের উপর কি কি বিপদের ঝড় বইছে। তবে আশা করছি আজকের রাতের পর আর কোনো বিপদের ঝড় তোদের স্পর্শও করতে পারবে না। আজ রাত? কেন? আজ রাতে কি হবে? একরাশ ভয় আর আতঙ্কে ঘেরা কণ্ঠস্বর নিয়ে প্রশ্ন করল বিপাশা। আজকের এই রাতটা মহাঘোর রাত। এই রাতে দানবীয় শক্তি নিজের চরম রূপ নিয়ে আঘাত করবে তোর সন্তানের উপর। কিন্তু কেন দাদু? সোম জিজ্ঞেস করল। সেটা বলতে গেলে তো তোদের মেয়েকে দেখতে হবে রে একবার, দাদু ভাই। বিপাশা আর সময় নষ্ট করল না, তৎক্ষণাৎ ভেতরে গিয়ে মেয়েকে কোলে করে নিয়ে এসে সামনে রাখল। মেয়েকে দেখে সঙ্গে সঙ্গে মুখের হাবভাব পাল্টে গেল পূর্ণানন্দের। সে বেহুবল হয়ে বাচ্চাটার পা দুটোতে বারবার করে মাথা ঠেকাতে লাগলো। সমরজিৎ সহ ঘরে উপস্থিত সবাই চমকে উঠল। এর কারণ জিজ্ঞেস করল বটে, কিন্তু পূর্ণানন্দ ব্রহ্মচারী তার কোনো উত্তর না দিয়ে বিড়বিড় করে একটাই নাম উচ্চারণ করতে লাগলেন, চন্দ্রকান্তি, চন্দ্রকান্তি, চন্দ্রকান্তি। বিপাশার কানে বোধহয় কথাটা পৌঁছেছিল। সে বলল, দাদু, আমার মেয়ের নাম চন্দ্রকান্তা, চন্দ্রকান্তি নয়। বিপাশার সেই কথায় কর্ণপাত করলেন না পূর্ণানন্দ ব্রহ্মচারী। তিনি তখনও বিড়বিড় করে চলেছেন। সোম, বিপাশা আর সমরজিৎ তন্ময়ভাবে সেই দৃশ্য দেখছিল। তারপর বিপাশার কোলে চন্দ্রকান্তাকে ফেরত দিয়ে পূর্ণানন্দ ব্রহ্মচারী কিছু বলতে যাবেন, এমন সময় সারা ঘর জুড়ে নিকষ এক কালো অন্ধকার গ্রাস করতে আরম্ভ করল। কি ব্যাপার হলো? এই ভর দুপুরে আজমকে এত অন্ধকার এলো কোথা থেকে? কথাটা ভাবতেই সোম এগুলো জানলার দিকে, আর কাঁচের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেল। একটা নিকষ কালো চাদর যেন কেউ বিছিয়ে দিয়েছে জানলার কাছে। এত কালো আর এত লোমশ যে তা চিন্তার বাইরে। অনেক চেষ্টা করেও কাঁচ সরাতে পারল না সোম। বিপাশাও সাহায্য করল, কিন্তু পারল না। এমন সময় নিজের পিতলের কমণ্ডলু থেকে জল হাতে নিয়ে একটা মন্ত্র পড়তে লাগলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। তিনি উচ্চারণ করলেন, ওম তারে তুত্তারে তুরে সর্ব পাপম সিন্তেম কুরুষাহ। ওম তারে তুত্তারে তুরে সর্ব পাপম সিন্তেম কুরুষাহ। ওম তারে তুত্তারে তুরে সর্ব পাপম সিন্তেম কুরুষাহ। মন্ত্রটা শেষ হতে না হতেই জলটা তিনি ছিটিয়ে দিলেন জানলার কাছে। তারপরেই যেন কালো চাদরটা ধরফর করে উঠল। তারপরেই আস্তে আস্তে মিলিয়ে গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ওটা ওটা কি ছিল দাদু? প্রশ্নটা সৌমি করল। ব্রহ্ম পিশাচের তৃতীয় আক্রমণ। এর আগে ও দুটো আক্রমণ করেছে, আর দুটোতেই ব্যর্থ হয়েছে। এখন তৃতীয়তে ব্যর্থ হলো। এবার শুধু আজ রাতের পালা। কিন্তু এই ব্রহ্ম পিশাচ নাকি, এটা জুটলো কি করে? আসলে নৃসিংহ রায় ব্রহ্ম পিশাচের সাধনা করেছিল। তাকে কথা দিয়েছিল তোর আত্মা আর তোর মেয়ের আত্মা সে ব্রহ্ম পিশাচকে দেবে। বদলে ব্রহ্ম পিশাচ যেন তার প্রেত ব্যক্তির সাহায্যে বৌমাকে ওর কাছে টেনে নিয়ে যেতে পারে, যাতে নৃসিংহ রায় বৌমার সাথে ব্যভিচার করতে পারে। That bloody scoundrel! I want to kill that bastard! চিৎকার করে উঠল সোম। তার শার্টটা চেপে ধরল বিপাশা। মুচকি হেসে পূর্ণানন্দ ব্রহ্মচারী বললেন, তার আর কোনো প্রয়োজন হবে না, কারণ তোর ভাই আর ওই নৃসিংহ মারা গিয়েছে। নেকড়ে রূপ ধরা তোর ভাই
তোদের মারতে গিয়ে নিজেই আধমরা হয়ে ক্রোধে আক্রোশে ওর কাছে গিয়ে হাজির হয়ে তারপর ওকেও মেরে ফেলে এবং ওর নিজেরও বিনাশ ঘটে। আর তাই ব্রহ্মপিশাচের আগমন। ব্রহ্মপিশাচ তোদের দুজনের আত্মা পায়নি, আর তাই সে প্রতিশোধ নিতে এসেছে। নৃসিংহকে মারার পর এখন তোদের মেয়েকে মারতে চায়। দুবার অবশ্য চেষ্টাও করেছে, কিন্তু পারেনি, আজও পারল না। এবার মুখ খুলল সমরজিৎ, বলল, এই মন্ত্র তো আপনি আমাকে দেননি প্রভু। এই মন্ত্র মানে কি? এটা কার মন্ত্র? শিষ্য সমরজিতের কথা শুনে মুচকি হাসলেন। তারপর তাকালেন বিপাশার দিকে, বললেন, মা, তুই স্বপ্নে একজন দেবীকে দেখেছিলিস না? কথাটা শুনে অবাক হয়ে গেল বিপাশা। আজই তো সোম এ কথাটা তুলেছিল, কিন্তু ইনি জানলেন কি করে? হতভম্ব হয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো বিপাশা। মুচকি হাসলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। তারপর তাকালেন সমরজিতের দিকে, বললেন, মন্ত্রটা দেবী চন্দ্রকান্তি তারার। কার প্রভু? মা তারার? মা তারাই বটে, তবে আমাদের হিন্দু দশ মহাবিদ্যার মা তারা নন। ইনি বৌদ্ধ বজ্রযান তন্ত্রের 21 মহাতারার এক মহাতারা, দেবী চন্দ্রকান্তি তারা। ইনি সর্বপ্রকার অশুভ অন্ধকারের বিনাশ করেন। তুমি বজ্রযান সম্বন্ধে অনেক কিছু জানো দাদু? প্রশ্ন করল সোম। আবার পূর্ণানন্দের মুখে সেই হাসি। তিনি বললেন, গুরুর কৃপায় বজ্রযানের সাধনা করার সৌভাগ্য ও বুদ্ধ অবলোকিতেশ্বরের দর্শন পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তোর বাবাকেও আমি সেই বিদ্যা দান করেছিলাম। তোর বাবাও বজ্রযানের একজন উচ্চকোটির সাধক হয়েছিলেন, কিন্তু প্রকৃত সিদ্ধ লাভের আগে তার মনসংযোগের ব্যাঘাত ঘটেছিল। আর তোর বাবা যার সাধনা করছিলেন, তার সাধনায় মনঃসংযোগের সামান্য ব্যাঘাতও অক্ষমনীয় অপরাধ। তোর বাবা মহাদেবী ধূমাঙ্গিরার সাধনা করেছিলেন, আর কয়েকদিনের মধ্যে সফলও হয়ে যেতেন। নিজ শিষ্য বলে গর্ব করছি না, কিন্তু ওর মতো সাধক আমি খুব কমই দেখেছি। প্রভু পদ্মসম্ভবের নাম শুনেছিস? মাথা চুলকে সোম বলল, সেকেন্ড বুদ্ধা? গুরু রিনপোছে? ঠিক তাই। তিনি ভারতের উত্তরাখণ্ডের যে স্থানে দেবী মন্দাভার পানি গ্রহণ করেছিলেন, সেই পবিত্র স্থানে বসে তোর বাবা ঘোর সাধনায় রত হয়েছিল। কিন্তু মনঃসংযোগের ব্যাঘাত ঘটায় ধূমাঙ্গিরা অত্যন্ত কুপিতা হলেন তোর বাবার উপর। আর আজ যা যা তোরা ভোগ করছিস, এ হলো তারই ফল। কি? কিন্তু আমার মেয়ের এসবের সাথে কি যোগ? মানে এই চন্দ্রকান্তি দেবী না কে বলছেন, এনার সাথে আমার মেয়ের যোগ কোথায়? জানতে চাইল বিপাশা। দেবী ধূমাঙ্গিরার কোপকে প্রশমিত করতে আমি পরম করুণাময়ী দেবী চন্দ্রাকান্তি তারার আহ্বান করেছিলাম। দেবীর কৃপা হলো, তাঁর কৃপায় জানতে পারলাম যে তাঁরই এক অংশ জন্মাবে এই বংশে কন্যা সন্তান রূপে, আর সে হলো তোদের এই মেয়ে। তাই দেবী তোকে স্বপ্ন দিয়েছিলেন, বুঝলি মা? বিপাশা থুম ধরে বসে থাকল। তাকে দেখে মনে হচ্ছে সে যেন সব কথা বিশ্বাস করতে পারছে না। পূর্ণানন্দ বললেন, প্রথম দিন গায়ে খোপড়ির মতন লাল লাল দাগ বেরিয়েছিল না? অন্য কেউ হলে তৎক্ষণাৎ মারা যেত। আসলে ওটা ছিল ব্রহ্মপিশাচের নিঃশ্বাস গায়ে লাগার ফল। আর দ্বিতীয়বার তোদের মেয়ের গায়ে অসংখ্য চোখ গজিয়ে ওঠা, ওটা ছিল ব্রহ্মপিশাচের কুদৃষ্টি পড়ার ফল। দুবার ব্রহ্মপিশাচ তোদের মেয়েকে মারতে চেয়েছিল। হয়তো সাময়িকভাবে তোদের মেয়ে আহত হয়েও ছিল,
কিন্তু নিজের ভেতরে থাকা পরম শক্তি আর তোদের অকৃত্রিম অপত্য স্নেহের কাছে ব্রহ্মপিশাচ দুবার পরাজিত হয়েছে। আজ রাতে হবে তার সাথে আমাদের অন্তিম সংঘাত। আর চুপ করে থাকতে পারল না সোম। বলল, আর আর বিভুর ওভাবে ইনজিওর্ড হওয়া? নেকড়ে মানুষ এমন এক প্রেত শক্তি যে দিব্য তেজ সহ্য করতে পারে না, তার সেই ক্ষমতাই নেই। যখন তোর প্রাণ সংকটে ছিল দাদু ভাই, তখন তোর মেয়ের মধ্যে খুব সামান্য সময়ের জন্য আচমকা দেবী শক্তি জেগে উঠেছিল। সদাত্মারা সে শক্তির অনুমান না করতে পারলেও দুরাত্মারা কোনোভাবেই সেটার মোকাবিলা করতে পারে না। তোর ওই ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। বিকেলের পড়ন্ত সোনালি সূর্যের আলো দিগন্তে খেলা করে বেড়াচ্ছে মেঘ বালিকাদের সঙ্গে। আকাশের সবটুকু প্রাণ উজাড় করে আছে দিগন্ত। প্রাণীরা বাসায় ফিরছে। আহা, এমন অপরূপ শোভাতেই তো পাষাণ হৃদয় কবি হয়ে ওঠে। মন ভরে যায় এমন দৃশ্যপটে। কিন্তু যার হৃদয় বলে কিছুই নেই, আমাদের সাধারণ সুখ দুঃখে ঘেরা জীবন্ত জীবলোক যার বাসভূমি নয়, যার কেবল আত্মা ভক্ষণের তৃষ্ণা, তার তার ক্ষেত্রেও কি বিষয়টা একরকম থাকবে? কখনোই নয়। সে আক্রমণ করবে। অন্তিম সংঘাত হবে আজ। এই দৃশ্যপট তাই উপভোগ্য হলো না সোমের কাছে। ব্যালকনিতে দাঁড়িয়ে পশ্চিম আকাশের শোভার বদলে বাকি আকাশটা জুড়ে অল্প অল্প করে জমতে থাকা কালো অন্ধকারটাই আরো বেশি করে ভাবাতে লাগলো ওকে। মনে পড়ে গেল শোণিতপ্রিয়া শ্যামলীর কথা। দেবী বিপত্তারিণীর মন্ত্রপুত রক্ষা কবচ কি করে রক্ষা করেছিল সেই দৃশ্যের কথা। মনে পড়ল তার ভাই বিভাসের কথা। সে কি করে মানুষ থেকে ভয়ঙ্কর দর্শন ওয়ার উলফের চোখের সামনে বদলে গেছিল সেই দৃশ্যের কথা। মনে পড়ে যাচ্ছিল তার ভয়ানক মরণাপন্ন চিৎকারটা। আর সব শেষে ব্রহ্মপিশাচের পরপর 3 বার আক্রমণের কথা। চা খাবে? প্রশ্নটা করে সোমের পিঠে হাত রাখল বিপাশা। না, ইচ্ছে নেই। উদাসভাবে বলল সোম। সে আজ এই জগতে নেই। সংঘাতের ইচ্ছেও নেই তার মনে। আজ তার কেবলই তার বাবার কথা মনে পড়ছে। মনে পড়ছে বাবার সাথে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো। মনে পড়ছে বাবার গৃহত্যাগের কথা, বাবার মৃত্যুর কথা, বাবার সাথে ঘটে যাওয়া একের পর এক বিশ্বাসঘাতকতার কথা। আর ততবা নৃসিংহ রায়ের ওপর ক্রোধে ফেটে পড়ছিল সে। বিপাশা জানে সোমকে এ সময় ডাকা ঠিক হবে না। সে ধীরে ধীরে ব্যালকনি থেকে চলে গেল। সোম ব্যালকনিতে রাখা চেয়ারে হেলান দিয়ে বসল। তার চোখে এখন উদাসীন একরাশ দৃষ্টি। খালি মনে হতে লাগলো, সেদিন বাবার মনোসংযোগ কেন ভাঙল? বাবা সেদিন সাধনা কেন পূর্ণ করল না? সাধনা পূর্ণ হলে তো আজ আর এই দিন দেখতে হতো না। বাবার উপর অভিমান করে থাকতে নেই দাদু ভাই। কে? ও, গুরু দাদু, তুমি? বসো। বসছি। বলে ওর সামনের চেয়ারে বসে সোমের দিকে চাইলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। বললেন, সিদ্ধি লাভের আগে মোহের ভ্রমজাল তৈরি হয়। এইটা একটা স্বাভাবিক ব্যাপার। ব্যাপারটা হলো ওটাকে যে কাটিয়ে উঠতে পারে সেই সিদ্ধি সাধক। বাবা কাটিয়ে উঠতে পারেননি, তাই তো? শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে দাদু ভাই, তোর বাবা মোহের জালে পড়ে মনসংযোগ হারিয়েছিল, তবে পুরোপুরি ব্যর্থ হয়নি। অনেক পুণ্য শক্তি অর্জন করেছিল সে, যার ফলে সে অনেক পাপ শক্তি ধ্বংস করার কিংবা আটকে দেওয়ার ক্ষমতাও রাখত। আজকে সংঘাতে যদি ব্রহ্মপিশাচ জিতে যায় তবে তবে কি হবে দাদু?
বিনাশ, মহাবিনাশ, কেউ বাঁচব না আমরা। কথাগুলো শুনে আবার উদাসীন হয়ে পড়ল সোম। পূর্ণানন্দ বললেন, সময় আর বেশি নেই। আমি আর সমরজিৎ পুজোর ব্যবস্থা করেছি। আমরা দেবী চন্দ্রাকান্তি তারার আহ্বান করব। ব্রহ্মপিশাচের আক্রমণের আগে থেকেই আমরা তাঁর মন্ত্র জপ শুরু করব। তোকেও মন্ত্র জপ করতে হবে, গুনে গুনে 108 বার। জপের মাঝখানে যা কিছুই হোক, আসন ছেড়ে ওঠা যাবে না। তুই রাজি? এবার সোম বেশ চিন্তায় পড়ে গেল। কারণ আক্রমণ যে হবে সেটা সেও নিশ্চিত, এবং ব্রহ্মপিশাচ যে তার প্রবল আঘাতটাই করবে সেটাও সে জানে। তবুও তার মন আজ কেন আশঙ্কায় ভীত? তার মন বলছে তার কোনো এক প্রিয়জনের বিপদ আসছে, কিন্তু কার কিছুতেই বুঝতে পারছে না সে। প্রচন্ড নাদে দেবী চন্দ্রকান্তি তারার মন্ত্রোচ্চারণ চলতে লাগলো। পূর্ণানন্দ শুদ্ধাচারে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। সোম, বিপাশা ও বিপাশার কোলে থাকা বিপাশার মেয়ে তিনজনকেই ঘিরে রেখেছে পূর্ণানন্দের সাথে আনা সেই বজ্রদণ্ড দিয়ে কাটা গণ্ডি। মন্ত্রোচ্চারণের গতি বাড়ালেন পূর্ণানন্দ। কারণটা অবশ্য সবাই বুঝতে পারছে। জানলার কাঁচটা বাইরে থেকে আচমকা ঘামতে শুরু করেছে। জানলার কাছে জমা প্রচন্ড ভাব আর ঘরের আলোগুলোর এত অস্বাভাবিক দাপাদাপি কারণ নজর এড়ায়নি। আচমকা ঘরের সব আলো নিভে যেতে আরম্ভ করলো। পূর্ণানন্দ এরকম কিছু হবে আন্দাজ করেই বোধহয় নিজের আশ্রম থেকে তার নিজের প্রদীপটা এনেছিলেন। সেটা কাল বিলম্ব না করে সমরজিৎ জ্বালিয়ে দিল, আর প্রদীপটা জ্বালানোর সঙ্গে সঙ্গে গোটা ঘরের সমস্ত আলো নিভে গেল। সবাই প্রবল একটা উত্তেজনা অনুভব করতে লাগলো নিজের সর্বাঙ্গ জুড়ে। একমাত্র সুখী যেই মানুষটা, সে হলো চন্দ্রকান্তা। সে আজ দিব্যি হাসছে, তার মায়ের কোলে শুয়ে হাত পা ছুঁড়ছে। আচমকা সোম অনুভব করলো ঘরে অন্য কোনো একটা উপস্থিতি। ধীরে ধীরে সোম, তারপর বিপাশা, আর তারপর সমরজিৎ সবাই তাকালো পূর্ণানন্দের দিকে। কারণ একটা অতিকায় এবং কালো লোমশ মূর্তি সে দাঁড়িয়েছে পূর্ণানন্দের বাঁ পাশে। সারা শরীর কুচকুচে কালো লোমে ঢাকা, মাথা প্রায় সিলিং ছুঁয়ে গেছে। চোখ দুটোর জায়গায় শুধু যেন চলে আছে দু টুকরো কাঠ কয়লা। দাঁত কপাটি অসম্ভব রকমের ঝকঝকে সাদা, আর আঙুলগুলো বেশ বড়, তাতে আছে তীক্ষ্ণ নখ। ব্রহ্মপিশাচ। কথাটা ভাবতেই সবার বুক কেঁপে উঠল। ব্রহ্মপিশাচের মুখের হাবভাব থেকে মনে সে আজ চরম ক্রুদ্ধ। সে ঘাড় ঘোরালো বিপাশার দিকে, আর তারপরেই চন্দ্রকান্তকে দেখে সে বুলেটের বেগে ছুটে এলো সেই দিকে। মেয়েকে বুকে চাপতে বিপাশার চোখ বুঝতে যাবে এমন সময় গণ্ডি থেকে এক চোখ খানের নীল বিদ্যুৎ শিখা তীর বেগে এগিয়ে এসে আঘাত করলো ব্রহ্মপিশাচকে। ব্রহ্মপিশাচ ছিটকে পড়ে গেল মাটিতে। তারপর অনুক্রমে নিজেকে সামলে আবার উঠে দাঁড়ালো। এরপর সে ছুটে গেল সোমের দিকে, আর আবার আরেকটা বিদ্যুৎ শিখার ঝটকা। ব্রহ্মপিশাচ ক্রোধে ফুঁসতে আরম্ভ করেছে। তার বুনো জান্তব নিঃশ্বাস সারা ঘরের বাতাস ভারী করে তুলেছে। জপে বসার আগে বজ্রদণ্ডটা সমরজিতের হাতে তুলে দিয়েছিল পূর্ণানন্দ। কেন দিয়েছিল সেটা জানে না সমরজিৎ। সে ওটাকে আঁকড়ে বসে ভয় কাঁপছিল। ব্রহ্মপিশাচ এবার ডান দিকে নয়, বাঁ দিকে নয়, সোজা তাকালো পূর্ণানন্দের দিকে। তার জিঘাংসা এখন চরমে পৌঁছে গেছে। তীব্র স্বরে মন্ত্রোচ্চারণ করছে পূর্ণানন্দ। আচমকা একটা লোমশ হাত টুটিটা টিপে ধরল পূর্ণানন্দের। পূর্ণানন্দের মন্ত্রোচ্চারণ বন্ধ হয়েছে। যন্ত্রণায় সে পা দুটো ছুঁড়ে চলেছেন। হাত দিয়ে ওই লোমশ বলিষ্ঠ হাত দুটো তার গলা থেকে ছাড়ানোর চেষ্টা করছেন। তারপর অতি কষ্টে তাকালেন সমরজিতের দিকে, তারপর বজ্রদণ্ডের দিকে। আচমকা উঠে দাঁড়ালো সমরজিৎ। চোখে সেই ভয় নেই, মনে সেই দুশ্চিন্তা নেই। এ যেন অন্য এক সমরজিৎ। মনে পড়ে যেতে লাগলো সোমের। এরকম আচরণ তো তার বাবার ছিল। সমরজিতের মধ্যে সেই আচরণ এলো কি করে? সমরজিতের দিকে তাকালো ব্রহ্মপিশাচ। চিৎকার করে উঠল সমরজিৎ, ওং তারে তুত্তারে তুরে সর্বপাপম।
আর একটা লোমশ হাত এগিয়ে আসছে সমরজিতের দিকে। ব্রহ্মপিশাচের ক্রোধের এখন কোনো সীমা পরিসীমা নেই। মনে পড়ে গেল সোমের পূর্ণানন্দ 107 বার মন্ত্রোচ্চারণ করেছেন, আর একবার সেটা সমরজিৎ করতে পারলেই কেল্লা ফতে। সোম চোখ বুঝে তার ইষ্টদেবীকে ডাকতে লাগলো। আবার চেঁচিয়ে উঠল সমরজিৎ। তারপর হাতে ধরা বজ্রদণ্ড তীব্র বেগে ছুড়ে দিল ব্রহ্মপিশাচের গায়ে। একটা বিকট চিৎকার করে উঠল পিশাচটা, আর সঙ্গে সঙ্গে হাজার হাজার চাঁদের আলো কোথা থেকে এসে সারা ঘরে সবার চোখ যেন ফাঁকিয়ে দিতে লাগলো। একবারের জন্য চোখে হাত দিয়ে হলেও কষ্ট করে তাকালো বিপাশা। তার সামনে দাঁড়িয়ে আছেন তার স্বপ্নে দেখা সেই দেবী, দেবী চন্দ্রকান্তি তারা। ঘটনার পর আর মাত্র 2 দিন দেহ ধরেছিলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। দেহত্যাগের আগের দিন রাতে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবেই তিনি বললেন, দাদু ভাই মাকে অন্য পুরুষের সাথে ব্যভিচার করতে সমর্জিৎ নিজেই প্রথম দেখে। সেই বাবাকে ডেকে আনে। মনের দুঃখে ওর বাবা এই দুনিয়া ত্যাগ করার পরেই শুরু হয় ওর মা আর ওই লোকটার সমরজিৎকে মেরে ফেলার চক্রান্ত। সেদিন যেই দিন তোর বাবা দেবী ধুমাঙ্গিরার সাধনা করছিল, সেই দিন সমরজিতের পিছনে খ্যাপা সার লেড়িয়ে দিয়েছিল ওই লোকটা আর সমরজিতের মা। ঘটনাচক্রে ও তোর বাবার সাধনস্থলে ঢুকে পড়ে নিজের প্রাণ বাঁচাতে। পাগলা ষাঁড়কে নিরস্ত করতে ও সমরজিতের প্রাণ বাঁচাতে তোর বাবাকে সাধন ভঙ্গ করতে হয়। সাধন ভঙ্গের দণ্ডবিধান হয়ে গেলেও তাই সেখান থেকে পরিত্রাণের উপায় সঙ্গে সঙ্গে হয়ে গেল। দেবী চন্দ্রকান্তি আমাকে জানালেন যে যেই দিন চরম মুহূর্তের বিপদ আসবে, সেই দিন সমরজিৎ সেই বিপদের বিরুদ্ধে তোদের জন্য নিজের ঢাল হয়ে দাঁড়াবে। বলা বাহুল্য, তখন অবশ্য আমি সমরজিৎকে চিনতাম না, চিনেছি অনেক পরে। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা! সেই দিন তোর বাবার মনসংযোগ যার জন্য বিঘ্নিত হয়েছিল, আজ সেই তোদের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিল। পূর্ণানন্দের কথা শেষ হতে না হতেই 2 হাত দিয়ে সমরজিৎকে জাপটে ধরল সোম। পূর্ণানন্দের অন্তিম কৃত্য সম্পন্ন হল। সমরজিৎ এগিয়ে এসে সোমকে বলল, এবার আমাকে যেতে হবে দাদা। কোথায় যাবে তুমি? কথাটা শুনে মুচকি হাসল সমরজিৎ। তারপর বলল, এই বজ্রদণ্ডটাকে তার আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে। এই বজ্রদণ্ডটা কার, সমরজিৎ? কথাটা শুনে মুচকি হাসল সমরজিৎ। তারপর বলল, কে আবার? গুরু পদ্ম সম্ভব। শুনছিলেন আজকের নিবেদন সংঘাত। গল্প পাঠে অর্পণ, কুমার অলোকেন্দু, মুনমুন, জয়দীপ, আয়ুষ, গৌতম, শুভাশিস এবং অভিনব। সূত্রধর আমি সাত্তকী। পোস্টার বিপাশা, আবহ সঙ্গীত শুভায়ন, মূল ব্যবস্থাপনা ও পরিচালনা সেবা আচার্য। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।